দেখো, আগের দিনের টপিক ছিল আমাদের কাছে রেপ্লিকেশন। এখানটা একটু ছেড়ে রাখো। আগের দিনের টপিক ছিল আমাদের কাছে রেপ্লিকেশন। আজকে আমরা তার পরবর্তী ট্রান্সক্রিপশন প্রসেস নিয়ে আলোচনা করব। রেপ্লিকেশন পড়তে গিয়ে আমরা বলেছিলাম যে সেই ক্লাস দরকার হলে একাধিকবার দেখবে, দিয়ে গোটা বিষয়টাকে উদ্ধার করবে, দিয়ে বই থেকে পড়বে। ঠিক আছে, এগুলো বলেছিলাম, আশা করছি সেগুলো করেছো। এরপর আমরা ট্রান্সক্রিপশন প্রসেস নিয়ে আলোচনা করব, এবং ট্রান্সক্রিপশনের পরে আমরা জেনেটিক কোড নিয়ে আলোচনা করব। এই দুটি টপিক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। ঠিক আছে, দেখ তাহলে প্রথমেই ট্রান্সক্রিপশন প্রসেসটি কি সেটা কিন্তু অলরেডি আমরা রেপ্লিকেশনের আগে আমরা আলোচনা করে রেখেছি। একটা গল্প বলেছিলাম, সেই গল্পে টোটালটা আমরা জানি। আর যদি একবার ছোট করে দেখে নিই, যে এই ধরো একটা সেলের মধ্যে নিউক্লিয়াস, তার মধ্যে ডিএনএ আছে, এবং সেই ডিএনএ থেকে এক কপি এমআরএনএ তৈরি হবে। এই যে এমআরএনএ তৈরির যে প্রসেস, তাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। আজকে আমাদের এই কি করে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, আর কারা এই এমআরএনএ তৈরি করতে সাহায্য করে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে, গোটা ট্রান্সক্রিপশন প্রসেস। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি আমরা জুম করে আনবো। রেপ্লিকেশনের মতো একই বিষয় বলা রয়েছে যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দুই ধরনের ট্রান্সক্রিপশন আছে, কিন্তু আমাদের সিলেবাসে শুধুমাত্র প্রোক্যারিওটিক সেলের ট্রান্সক্রিপশন আছে, এবং যেটা তুলনামূলকভাবে সহজ। মানে আমরা রেপ্লিকেশনেও যেটা পড়েছি যতটা জটিল লেগেছে, সেটা প্রোক্যারিওটিক সেলের জন্য সেটা সহজ, ইউক্যারিওটিক সেলেরটা ওর থেকে জটিল। আর ট্রান্সক্রিপশনের জন্য তাই একই কথা, আমরা যেটা পড়বো সেটা প্রোক্যারিওটিক সেলের, এবং সেটা তুলনামূলক সহজ জিনিসটাই আমরা পড়বো। ইউক্যারিওটিকটা আমাদের সিলেবাসের মধ্যে নেই। দেখো, প্রথমেই আমরা ওই যে যেমন সার্কুলার ডিএনএ তে আমরা রেপ্লিকেশন যখন দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে সার্কুলার ডিএনএ থেকে আমরা একটা পার্ট কেটে নিয়েছিলাম, যে সেটা লিনিয়ার হিসাবে দেখেছিলাম, তাই না? আগের দিন যেমন দেখেছিলাম যে একটা প্রোক্যারিওটিক সেলে সেই সার্কুলার ডিএনএ দেখেছিলাম, যে সেখান থেকে একটা পার্ট কেটে নিয়ে আমরা সেখান থেকে আলোচনাটা করেছিলাম। ট্রান্সক্রিপশনের সময় মাথায় তোমাকে রাখতে হবে যে ট্রান্সক্রিপশন মানে সেরকম একটি বিষয়। এবার রেপ্লিকেশনের সময় অডিসি সাইড থেকে টোটালটা, আগের অডিসি সাইড থেকে টোটালটা এসে কমপ্লিট করেছিল। ট্রান্সক্রিপশন তো যে কোনো একটা জায়গার উপর হবে, সুতরাং আমাদের দেখার দরকারই নেই সেই সমস্ত, গোটা ছবিটা দেখার দরকার নেই। ডাইরেক্টলি আমরা একটা ডিএনএ কে আমরা শুরু করতে পারি। তাহলে আমরা সেরকম ভাবেই শুরু করছি। ধরো একটা সাপোজ একটা ডিএনএ স্ট্র্যান্ড কে আমরা এইভাবে আঁকলাম, একটা ডিএনএ স্ট্র্যান্ড কে আঁকলাম, এবং প্রাথমিকভাবে আমরা সেটার 5' 3' ওইসবগুলো দিলাম না। কেন দিই না? আমরা জানি যে এখনই মুছবো, দিয়ে এখনই ঠিক নাই যে কোনটা কোন প্রাইমে হয়ে যাবে। হ্যাঁ, তো সেটাকে আগে সবকিছু বলে নিয়ে তারপরে আমরা সেই প্রাইমটিকে খুঁজে বার করবো। ওকে, আচ্ছা। এবার দেখো, ট্রান্সক্রিপশন মানে যদি ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, তার মানে বিষয় এটা, যেটা জিন আছে সেই জিনটি তার একটা কপি, একটা উল্টানো কপি এখানে তৈরি হবে এমআরএনএ, তাই তো? এটা আমরা গল্পে শুনেছি। এবার বিষয় হলো একটা স্ট্র্যান্ডে জিন আছে, এটাও আমরা জানি। জিন যে একটা স্ট্র্যান্ডে আছে সেটাও আমরা জানি, আগের দিনগুলো আলোচনা হয়েছে। এবার যারা আগের ক্লাসগুলো করছে না তাদের আমার কিছু করার নেই। ঠিক আছে, এই জায়গাগুলো আমি বারবার বলেছি, আগের ক্লাস না করলে আমার কিচ্ছু করার নেই। তাহলে একটা স্ট্র্যান্ডে জিন আছে, এটা আমরা জানি। এইবার যে জায়গা থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে, সাপোজ আমরা বলছি যে এই জায়গা থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে। কেন বলছি? কারণ আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে জিনটা আছে। সাপোজ এটা সেই স্ট্র্যান্ড, যে স্ট্র্যান্ডে জিনটা রয়েছে, মানে ওই নির্দিষ্ট বেস সিকোয়েন্স যা একটা নির্দিষ্ট মানে প্রকাশ করে, এবং সেটাকে আমরা জিন বলি। তাহলে একটা স্ট্র্যান্ডে জিনটা রয়েছে, এবং আমরা ধরে নিলাম যে এই জায়গা হলো যেখান থেকে ট্রান্সক্রিপশন প্রসেস শুরু হচ্ছে, এবং অ্যারো সাইডে ট্রান্সক্রিপশন হবে, যেহেতু জিনটা ওইদিকে আছে। এখন যে জায়গা থেকে ট্রান্সক্রিপশন শুরু হয় তাকে জিরো বলে ধরা হয়, যেদিকে ট্রান্সক্রিপশন হবে তাকে পজিটিভ ধরা হয়, যে দিক থেকে মানে উল্টো সাইড, যেটা উল্টো সাইডটাকে
সবসময় নেগেটিভ ধরা হয়। ঠিক আছে, তাহলে পজিটিভ নেগেটিভ বললে আমরা বুঝেই নেবো যে ট্রান্সক্রিপশন পোর্শনের আগে না পরে, এটা আমরা বুঝতে পারবো। পজিটিভ নেগেটিভ বললে আমরা বুঝতে পেরে যাবো আগে না পরে। আচ্ছা, এবার এই যে ডান দিকের সাইড যেটাকে প্লাস বলছি, সেটাকে আমরা বলি ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম। আর বাঁ দিকে যেটা রয়েছে সেটাকে আমরা বলছি আপস্ট্রিম। বোঝা গেল? তাহলে ডাউনস্ট্রিম, আপস্ট্রিম এগুলো আমরা বুঝতে পারছি, প্লাস মাইনাস ব্যাপারটা বুঝতে পারছি। জলের মতো করে ভাবো, ধরো জল এই দিক থেকে এদিকে, তাহলে আপ থেকে ডাউনে আসবে জল, তাহলে রেপ্লিকেশন যেদিকে হবে, সরি ট্রান্সক্রিপশন যেদিকে হবে সেটা সবসময় ডাউন। ঠিক আছে, জলের মতো করে ভাববে, তাহলে ব্যাপারটা অসুবিধা হবে না। তাহলে ডাউন স্ট্রিমে ট্রান্সক্রিপশন হবে। এইবার দেখো, রেপ্লিকেশন পড়ার সময় আমরা দেখেছিলাম অনেকগুলো উৎসেচক, একটা একটা করে সব নাম এসেছিল এবং তাদের কাজ এসেছিল। এখানে সুবিধার ব্যাপার হলো যেখানে একটাই মাত্র উৎসেচক আছে যে গোটা বিষয়টা সামলায়, তাহলে এটা সহজ হয়ে গেল। কারণ ওখানে গুচ্ছেন খানেক নাম দেখলাম, আর যত নাম মানে তত সব আলাদা আলাদা কাজ, আর সেটা একটা ঝামেলার বিষয়। এখানে কিন্তু শুধুমাত্র আরএনএ পলিমারেজ কাজটি করে দিচ্ছে, সেই জন্য এখানে ওই লেভেলে সমস্যাটা কম। এক নম্বর বিষয়। দু নম্বর বিষয়, আরএনএ পলিমারেজের কথা যদি বলি, তাহলে প্রোক্যারিওটিক সেলের জন্য শুধুমাত্র আরএনএ পলিমারেজ 1। যদি ইউক্যারিওটিক সেল হতো তাহলে আরএনএ পলিমারেজ 1, 2, 3 তিনজন কাজ করতো। তাহলে এখানেও সহজ হয়ে গেল, যেখানে শুধুমাত্র আরএনএ পলিমারেজ 1 কাজ করবে। এবার আরএনএ পলিমারেজ 1 যা দিয়ে তৈরি সেটা আমাদের আগে একবার দেখে নিতে হবে। পলিমারেজ উৎসেচক, নো ডাউট, এবং উৎসেচক মানে প্রোটিন দিয়ে তৈরি। তাহলে সেই প্রোটিনে কি রয়েছে? রয়েছে 2 আলফা, বিটা, বিটা প্রাইম, ওমেগা। এই সাব ইউনিট গুলো আছে, মানে এইরকম যে এরকম ভাবে যদি আমরা দেখি, ধরো এটা আলফা, আলফা, বিটা, বিটা প্রাইম আর ওমেগা। এটা হলো একটি এনজাইমের অ্যাপো এনজাইম। তাহলে আবারও আমরা অ্যাপো এনজাইম মানে জানি উৎসেচকের প্রোটিন পার্টকে বলা হয় অ্যাপো এনজাইম। তাহলে এটা হলো এই আরএনএ পলিমারেজের, এটা আরএনএ পলিমারেজ, তাহলে এটা আরএনএ পলিমারেজের ক্ষেত্রে, আরএনএ পলিমারেজের ক্ষেত্রে তার অ্যাপো এনজাইম পার্ট। তার সঙ্গে সিগমা ফ্যাক্টর যোগ হয়। সিগমা হলো এখানকার কোফ্যাক্টর, নন প্রোটিন পার্ট, কোফ্যাক্টর। ওকে, এবং এই দুটি মিলে যেটা হয় সেটা হলো অবভিয়াসলি আরএনএ পলিমারেজ, তার অ্যাক্টিভেটেড ফর্ম, এবং এটাকে আমরা বলি হলো এনজাইম। এগুলো আমরা জানি, কারণ উৎসেচক পড়তে গিয়ে এই বিষয়গুলো আমরা পড়েছি, উৎসেচক পড়তে গিয়ে এই বিষয়গুলো আমরা পড়েছি। ক্লিয়ার? তাহলে আরএনএ পলিমারেজ সম্পর্কে কিছু ব্যাপার এখানে রয়েছে, সেগুলো আমাকে জেনে নিতে হচ্ছে। তাহলে আরএনএ পলিমারেজ 2 আলফা, বিটা, বিটা প্রাইম, ওমেগা এই 5টি সাব ইউনিট দিয়ে তৈরি। তার মধ্যে গোটাটাই অ্যাকচুয়ালি অ্যাপো এনজাইম। তার সঙ্গে সিগমা ফ্যাক্টর যেটা রয়েছে সেটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে অ্যাপো এনজাইমের সঙ্গে যদি কোফ্যাক্টর যুক্ত হয় তাহলে হলো এনজাইম হয়। তার মানে আরএনএ পলিমারেজের অ্যাক্টিভেটেড ফর্ম হতে গেলে সিগমা ফ্যাক্টরকে যুক্ত হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গায় আমরা বুঝে নিয়েছি যে কোন জায়গায় জিন আছে, কোন জায়গা থেকে কোন জায়গায় ট্রান্সক্রিপশন হবে, এটাও বুঝে নিয়েছি। নেক্সট, আরএনএ পলিমারেজ সমস্ত কাজটা করে, এটাও আমরা শুনলাম। তাহলে কোনো একটি জায়গা থেকে যখন ট্রান্সক্রিপশন করাতে হবে তখন তার প্রাথমিক কাজ, মানে আরএনএ পলিমারেজের প্রাথমিক কাজ হলো যে একটি দুর্বল সাইট খুঁজে বের করা, একটি দুর্বল জায়গা খুঁজে বের করা যেখান থেকে স্ট্র্যান্ডটাকে পৃথক করা যাবে। কারণ এখানেও সেই টেমপ্লেটের ব্যাপার রয়েছে, ছাঁচের ব্যাপার রয়েছে, কারণ তার উপর বেস করেই তো কপিটা হবে। তাহলে এখানে ডিএনএ স্ট্র্যান্ডগুলোকে খুলতে হবে, ঠিক যেমন করে আমরা রেপ্লিকেশনে পড়েছিলাম অনেক হেলিকেজ এসে কেটে দিয়েছিল মাঝের হাইড্রোজেন বন্ডগুলো, দিয়ে খুলে গেছিল দুটো স্ট্র্যান্ড। এখানে আরএনএ পলিমারেজই খুলবে। কিভাবে? দেখো, -10 বেস পেয়ার, -10 বেস পেয়ার মানে বুঝতে পারছি আমরা যেখান থেকে রেপ্লিকেশন হবে সেখান থেকে -10 বেস পেয়ার পিছনে। তাহলে এরকম করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে ধরতে হবে।
সেখানে রয়েছে টি এ টি এ এ টি, এটাকে বলা হয় টাটা বক্স। পরীক্ষায় খুব পড়বে টাটা বক্স কি। এর আর একটা নাম আছে, সেটা হলো পিবনাও বক্স। পরীক্ষায় দারুণ ভাবে পড়ে টাটা বক্স বা পিবনাও বক্স কি। আমরা যে পিডিএফ পাঠিয়েছি কোশ্চেনের তাতে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে টাটা বক্স বা পিবনাও বক্স কি। আচ্ছা, এই টাটা বক্স বা পিবনাও বক্স আরেকটি নামে পরিচিত আছে, যদিও শুধু টাটা বক্সই না, এই নামটা সবার জন্য কমন, সেটা হলো প্রোমোটার সাইট। মানে কি বলতে চাইছি আমি, আমি বলতে চাইছি যে প্রোমোটার সাইট যে জায়গাতে এটি রিচ বেস পেয়ার আছে, সেই জায়গাটাকে বলা হয় ট্রান্সক্রিপশনের জন্য প্রোমোটার সাইট। আমরা এখানে জেনারেল ট্রান্সক্রিপশন পড়ছি, কিন্তু এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখতে পাবো ল্যাক অপেরন বলে একটি টপিক আছে আমাদের, আর সেটা ওয়ান কাইন্ড অফ ট্রান্সক্রিপশন। তাহলে এটা যত ভালো বুঝে যাব আমি, সেটাও ল্যাক অপেরনও ভালো করে বুঝতে পারবো, সেটাও কিন্তু এক ধরনের ট্রান্সক্রিপশন। ওকে, তাহলে এখানে কি বললাম, দুর্বল জায়গা খুঁজে বের করা। তার মানে এই যে টি এ, তার মানে এটা দাঁড়াচ্ছে যে একটা স্ট্যান্ডে যদি টি এ এ টি থাকে, তাহলে অবশ্যই কমপ্লিমেন্টারি স্ট্যান্ডে এ টি টি আছে। তার মানে তাই তো হলো, এটি রিচ বেস পেয়ার, ডাবল বন্ড আছে সব, এটি রিচ বেস পেয়ার। তাহলে এই জায়গা দিয়ে আরএনএ পলিমারেজ কাঁচিটা চালাবে। আমরা আগেও বলেছি যে দুর্বল জায়গাকে খুঁজে বের করা হয়, এটা তার দুর্বল জায়গা, সেই জন্য টাটা বক্স বা পিবনাও বক্স পরীক্ষায় আসে, ঠিক আছে। তাহলে এটা থেকে প্রসেসটি শুরু হবে, আর করবে একা আরএনএ পলিমারেজ। আর সেই জন্য আমরা এই জায়গাতে আপাতত আরএনএ পলিমারেজকে এঁকে দিলাম। এবার দেখো হিসাব মতো আরএনএ পলিমারেজ যে জায়গা দখল করে থাকবে সেটা অনেক বড়, হ্যাঁ, সেটা গোটা জায়গাটাকে ধরে নিতে পারো, তার ভেতরে আছে। মানে যেমন আমরা রেপ্লিকেশনের সময় এরকম হাত ধরে ধরে এরকম একটা ছবি দেখছিলাম, হ্যাঁ, বইতে আমরা দেখেছি, হ্যাঁ। তো সেই রকম আর কি, আমরা যেমন শুনেছিলাম যে রাস্তা তৈরি হচ্ছে, আমরা টপ ভিউ থেকে দেখছি, হ্যাঁ, দিয়ে দেখতে পাচ্ছি যে একটা বড় রাস্তা চলে গেছে, তার মাঝে কোথাও একটা জায়গায় কোনো কাজ চলছে, দেখে বোঝা যাচ্ছে যে সেইটা আরো 5 দিন পর দেখা গেলো খানিকটা শিফট করেছে, আরো 5 দিন পর দেখা গেলো খানিকটা শিফট করেছে, রাস্তাটা হয়ে হয়ে আসছে। তো তোমাকে বুঝতে হবে যে এই যে ডিএনএ স্ট্র্যান্ড, তা কিন্তু আরএনএ পলিমারেজ টোটাল কভার করে রেখেছে। হ্যাঁ, আমরা এরকম করে বসাচ্ছি, নাহলে এই গোটাটা মিলে এঁকে দিলে দেখতে ভালো লাগবে না, বুঝতে খুব অসুবিধা হবে। সেই জন্য আমরা আপাতত এইভাবে রেখেছি যে ডিএনএ ওপর সে বসেছে। এরপর কি করবে, এরপর খুলে দেবে, দুটো স্ট্যান্ডকে পরস্পর পৃথক করে দেবে, ডিন্যাচুরেট করে দেবে। তবে এখানে আবার একটা 2 নম্বরের কোশ্চেন চলে আসছে, সেটা কি, সেটা হলো ওপেন কমপ্লেক্স, সরি ক্লোজ কমপ্লেক্স। তাহলে এটা বুঝলাম। সেকেন্ড কোশ্চেন এখান থেকে আসবে, ক্লোজ কমপ্লেক্স কি। ক্লোজ কমপ্লেক্স, ক্লোজ কমপ্লেক্স বিষয়টা কি, সেটা হলো এই যে ডিএনএ স্ট্র্যান্ড এখনো খোলেনি, অথচ আরএনএ পলিমারেজ এসে বসে গেছে, মানে একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, কিন্তু ডিএনএ এখনো ডিন্যাচুরেট করেনি। এই অবস্থায় একে বলা হচ্ছে ক্লোজ কমপ্লেক্স। বোঝা গেল, তাহলে ক্লোজ কমপ্লেক্স ওপেন কমপ্লেক্স পরীক্ষায় আসবে। ক্লোজ কমপ্লেক্স মানে এটা, এখন যা করা আছে তাই, ডিএনএ স্ট্র্যান্ড খোলেনি, অথচ পলিমারেজ বসেছে, কমপ্লেক্স তৈরি করে গেছে, কিন্তু এখনো কাজ শুরু হয়নি। এই অবস্থায় একে বলা হচ্ছে ওপেন কমপ্লেক্স, সরি ক্লোজ কমপ্লেক্স। এই অবস্থায় একে বলা হচ্ছে ক্লোজ কমপ্লেক্স। ওকে, এরপর আরএনএ পলিমারেজ কাজ করা শুরু করলো, তাহলে মাঝখানে হেলিকেজের যে কাজ ওখানে করতো একাই করবে সব। তাহলে আমি আর কি করবো, আমার কাজ একটাই, মুছে দিয়ে খানিকটা ফাঁকা করে দেয়, একটু একটু করে করে দিলাম নাই, মুছে দিয়ে খানিকটা ফাঁকা করে দিই, দিয়ে বলে দেবো যে আরএনএ পলিমারেজ কাজটা করলো। তাহলে এইখান থেকে শুরু করে আমরা বেশ কিছু জায়গা আমরা পুরো মুছে দিয়ে এখান থেকে ফাঁকা করে দিলাম, ঠিক আছে, আর একটু পার করে দিলাম। আমরা কি করব, এখান থেকে ডাইরেক্টলি এই জায়গাটায় নিয়ে চলে এলাম, এবং এখান থেকে এই জায়গাটায় নিয়ে চলে এলাম, ঠিক আছে। তাহলে গোটা জায়গাটা খানিকটা খুলে দিয়েছি আমরা। আবারও বলছি, আরএনএ পলিমারেজ কিন্তু গোটা জায়গাটা জুড়ে আছে। এবার আমি ওরকম ভাবে দিলে তো খারাপ লাগবে দেখতে, তাহলে আমি কোনো একটা জায়গায় কিন্তু আরএনএ পলিমারেজকে বসিয়ে রাখছি, হ্যাঁ, সেটা একটু নিজে নিজে ভেবে নেবে। পরীক্ষায় আঁকার সময় তোমার চাপ নাই, তুমি এরকম ভাবে দিলেও পারো। আবার তুমি যদি ডট দিয়ে গোটাটা দেখিয়ে দাও আরএনএ পলিমারেজ, তাহলেও পারো, কোনো অসুবিধা নেই, ওতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। কারণ শুধু আঁকা তো নয়, সঙ্গে তোমাকে লিখতে হবে, হ্যাঁ, তো লেখাতে তুমি তো বুঝিয়ে দিচ্ছ যে কি হচ্ছে, তো কোনো অসুবিধা কিছু হবে না। তাহলে ডিএনএ আপাতত দুটো স্ট্র্যান্ডে ডিভাইড করে গেছে,
এইবার বিষয় হলো জিন তো একটা স্ট্যান্ডে আছে, তাহলে জিন একটা স্ট্যান্ডে আছে, আর একটা স্ট্যান্ডে কিন্তু জিন নেই। যে স্ট্যান্ডে জিন আছে, যে স্ট্যান্ডে জিন আছে সেটাকে বলা হয় সেন্স স্ট্র্যান্ড। এখানে আবার একটা কোশ্চেন চলে এলো, সেন্স স্ট্র্যান্ড কি? আর তার আগে বলে দিই ওপেন কমপ্লেক্স কি। তাহলে এই যে এখন ছবিটা আঁকা আছে না, এটা এখন ওপেন কমপ্লেক্স। যে ছবিটা এখন আঁকা আছে এটাকে বলা হয় ওপেন কমপ্লেক্স। মানে যেখানে আরএনএ পলিমারেজ ডিএনএ দুটো স্ট্র্যান্ডকে ডিন্যাচুরেট করে দিয়েছে, ওপেন হয়ে গেছে, এবং কমপ্লেক্সটা কিন্তু রয়েছে। সুতরাং এর পরের যে বিষয়টা সেটা হলো ওপেন কমপ্লেক্স। ওকে, এইবার অনেকগুলো বিষয় এখানে বোঝার আছে, সেই জন্য আমরা আপস্ট্রিম ডাউনস্ট্রিম গুলো মুছে দিচ্ছি। অবশ্যই এগুলোও কিন্তু কোশ্চেন, আপস্ট্রিম কি, ডাউনস্ট্রিম কি, প্রোমোটার সাইট কি, এগুলো সব কোশ্চেন। হ্যাঁ, শর্ট কোশ্চেন এগুলো, এগুলো আমরা মুছছি আপাতত। আমরা ধরে নিয়েছি যে নিচের যে স্ট্যান্ডটা আমরা দেখাচ্ছিলাম অ্যারো দিয়ে, আমরা এখন একটু ওই যে মুছে দিয়েছি না, মোছার পর ধরে নিলাম যে উপরের স্ট্যান্ডটায় জিন আছে। হ্যাঁ, মানে নিচে উপরে করিনি আমি ইচ্ছা করে, বলছি আমরা তো মোছামুছি করেছি, যে আমি এখন ধরছি আপাতত যে উপরে এই স্ট্যান্ডটাই এখান থেকে জিন আছে। কোনো অসুবিধা নেই, একই ব্যাপার, আমি তো কিছুই দেখাইনি এখনো। বোঝা গেল মানে এটা? কারণ নিচেটা থেকে হলে আমার আঁকতে লিখতে সুবিধা হবে, উপরটা করলে অসুবিধা হবে, এইটুকুই কারণ, আর কোনো কারণ নাই। তোমার যদি বলা হয় না স্যার নিচেরটাতেই আছে জিন, তাহলেও তার ব্যবস্থা আছে, উপরটাতে হলেও ব্যবস্থা আছে। আমরা ধরলাম উপরটাতে জিন আছে, ঠিক আছে? সবটা বুঝিয়ে নিয়ে তারপরে তুমি নিজেই বুঝতে পারবে, নিচেরা জিন থাকলে উপরটাই করবো যা করার, এখানে যা করছিলাম সেটা উপরটাই করব। আমরা যেহেতু এই দিকটা স্পেস পাচ্ছি, তাই আমরা উপরটাতে জিন আছে ধরলাম, নিচেরটাতে নয়। ভালো করে বুঝবে, হ্যাঁ? তাহলে আমরা বলছি জিন আছে এটাতে, এটাতে জিন আছে, আমি লিখলাম জিন আছে যেটাতে, সেটাকে বলা হয় সেন্স স্ট্র্যান্ড, কারণ ওটাতেই সেন্সটা আছে। তাহলে ওটা যদি সেন্স হয় তাহলে এটা অবভিয়াসলি ননসেন্স, ননসেন্স স্ট্র্যান্ড। মানে এখানে কিন্তু সেন্স নেই, অ্যাকচুয়ালি এখানে সেন্স নেই, ননসেন্স স্ট্র্যান্ড। যেটা ননসেন্স না, যেটা ননসেন্স সেটা কিন্তু এখানে কাজ করবে অ্যাজ এ টেমপ্লেট। যেটা ননসেন্স সেটা এই যে এখানে কাজ করবে টেমপ্লেট স্ট্র্যান্ড হিসাবে। তাহলে এখানে আমরা লিখছি এটা ছাঁচ, টেমপ্লেট স্ট্র্যান্ড। জিন যেটা আছে সেটাতে, সেটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করবে না, তার উল্টোটা ছাঁচ হিসেবে ব্যবহার করবে। তার মানে যেটা সেন্স স্ট্র্যান্ড সেটা হলো নন টেমপ্লেট, মানে ওটা ছাঁচ নয়, নন টেমপ্লেট স্ট্র্যান্ড। বোঝা গেল কি বললাম? সরি। তারপরে যেটাতে জিন আছে সেটা সেন্স স্ট্র্যান্ড, সেটাকে আমরা নন টেমপ্লেট বলছি। যেটাতে জিন নেই সেটা তো ননসেন্স, আর সেটা বলছি টেমপ্লেট স্ট্র্যান্ড। তাহলে এই দুটো কোশ্চেন আসতে পারে শর্ট কোশ্চেনে, ঠিক উল্টোটা ওই দুটো কোশ্চেন আসতে পারে। সেন্স স্ট্র্যান্ড ও অ্যান্টি সেন্স স্ট্র্যান্ড কি? অ্যান্টি সেন্স, এটা যে ননসেন্স, সরি 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 সরি, এটাকে ননসেন্স না, না এটা অ্যান্টি সেন্স বলা হয়। হ্যাঁ, অ্যান্টি সেন্স। সেন্স আর অ্যান্টি সেন্স স্ট্র্যান্ড কি? কোশ্চেন যেমন আসতে পারে তেমন আসতে পারে টেমপ্লেট স্ট্র্যান্ড আর নন টেমপ্লেট স্ট্র্যান্ড কি, এটা আসতে পারে। মানে এগুলো আর কত লিখবো, জায়গা নেই, এগুলো সব 2 নম্বরের কোশ্চেন, এগুলো আসতে পারে। আচ্ছা, এরপর প্রসেসটি শুরু হবে। প্রসেসটি শুরু করতে গেলে কি করতে হবে, এখানে যে বেস গুলো আছে পরপর, এখানে তার কমপ্লিমেন্টারি বেস গুলো আছে। তাহলে আমি যদি লিখে দিই একটু, তাহলে একটু লিখে দিই, নাহলে পরে বুঝতে অসুবিধা হবে। দূর বাবা, ওভারডোজ হয়ে গেছে। তাহলে এখানে যদি আমরা এরকম করে করে দিই যে এ টি টি, আচ্ছা নিচের দিকে করি, এ টি টি জি সি, কোনো মানে নেই, সি জি টি এ, এইভাবে করে দিলাম খানিকটা। হ্যাঁ, তার মানে দাঁড়ালো যে এটার উল্টোটা, মানে কমপ্লিমেন্টারি ওখানে আছে, তাহলে এখানে যদি টি এ আছে তাহলে এখানে টি আছে, এখানে টি থাকলে এখানে এ আছে, জানো তোমরা এগুলো আছে। এবার আরএনএ পলিমারে যেখানে এসে ঠিক এই যে টেমপ্লেটটা পেয়েছি সেই টেমপ্লেটের সঙ্গে ম্যাচ করিয়ে কমপ্লিমেন্টারি বেস গুলো এসে একটা 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 করে বসাতে থাকবে। ডিএনএ পলিমারেজ
যখন কাজ করছিল তখন একটা অসুবিধা দেখেছিলাম, যে ডিএনএ পলিমারেজ একা কাজটা শুরু করতে পারে না। সেই সাইকেলের গল্প বলেছিলাম না, ধরে দিতে হয় কাউকে, ধরে খানিকটা এগিয়ে দিলে ও তারপরে চলবে। এখানে কোনো সমস্যা নাই, কারণ আরএনএ পলিমারেজ একাই একাই হিরো, হ্যাঁ ও সব পারে। তাহলে আরএনএ পলিমারেজ তার টুকরো বানাতে, তার গোটা কপি বানাতে কোনো ঝামেলা নাই তার। সুতরাং এখানে ওই প্রাইমারের মতো সমস্যাগুলোও আর নেই। তাহলে ফটাফট আরএনএ পলিমারেজ এখানে তার কমপ্লিমেন্টারি কপি বসাতে শুরু করে দেবে। তাহলে আমরা ধরে নিলাম যে এখান থেকে কমপ্লিমেন্টারি কপি বসানো শুরু হলো, যেখানে এ আছে সেখানে হবে টি, তাই তো? ডিম হবে, ইউ হবে, কারণ এটা আরএনএ, কারণ এটা আরএনএ। তাহলে এ এর বদলে টি বসার কথা ছিল অবভিয়াসলি, কিন্তু যেহেতু এটা আরএনএ, তাহলে সেই নিউক্লিওটাইড, আচ্ছা প্রসেসটা হচ্ছে কোথায় সেটা নিশ্চয় মাথায় আছে আমার, নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াসের যে নিউক্লিওপ্লাজম, তাতে সমস্ত বেসগুলো আছে, মানে সেখানে অলরেডি উপস্থিত। ধরে নিতে হবে যে আমরা যা খাবার দাবার খেয়েছি, সেই সমস্ত খাবার দাবার থেকে যত নিউক্লিয়াস ছিল তাদেরকে ভেঙেছে, সেখান থেকে নিউক্লিওটাইড গুলো, রাইবো নিউক্লিওটাইড গুলো, যেমন ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড ছিল, তখন রাইবো নিউক্লিওটাইড গুলো এই যেমন অ্যামাইনো অ্যাসিড পুলে সব অ্যামাইনো অ্যাসিড জড়ো হতো, তেমন এখানে নিউক্লিওটাইড গুলো সব জড়ো হয়ে বসে আছে, যাকে যেমন লাগবে সেখান থেকে তুলে নেবে, বসাবে, এগুলো সব রেডি আছে। তো সেই অবস্থায় এখানে আমরা ধরে নেবো আছে। তাহলে এ এর বদলে ইউ, টি এর বদলে এ, এইভাবে টি এর বদলে এ, জি এর বদলে সি, সি এর বদলে জি, জি সি, এইভাবে পরপর পরপর বেস গুলো বসাতে থাকলো। ঠিক আছে, পরপর পরপর বেস গুলো একটার পর একটা বসাতে থাকলো, কারণ ছাঁচ সামনে দেখতে পাচ্ছে, তো ছাঁচে কি আছে তার কমপ্লিমেন্টারি বসিয়ে দেবে, সহজ ব্যাপার। সেই জন্য আমরা আপাতত এটাকে মুছে দিলাম, তোমরা যেহেতু বুঝে গেছো আমি শুধু দাগ টেনে দিলাম। এইদিকে চলছে আরএনএ সিনথেসিস, লালটা আরএনএ আর ব্লুটা ডিএনএ। আমরা সুবিধার্থে আমরা আবার একটা কাজ করলাম, যে এখানে সব মুছে দিলাম, এখানে এগুলো সব মুছে দিলাম, ঠিক আছে। দিয়ে প্লেন আমরা কি করলাম, যে এখানে যেমন আরএনএটা গেছিলাম আরএনএটা আঁকলাম, আর এখানে যেমন ডিএনএটা আঁকা ছিল তেমন ডিএনএটা এখানে আঁকলাম। ক্লিয়ার? এরপর আবার মুছবো, কেন? কারণ এখানে এখানে দেখো, আরএনএ যেমন আমরা ডিএনএ এর ক্ষেত্রে যেমন বলেছিলাম যে 5 প্রাইম টু 3 প্রাইম তৈরি হয়, এখানেও অবভিয়াসলি 5 প্রাইম টু 3 প্রাইম সিনথেসিস হচ্ছে। তাহলে টেমপ্লেট যে 3 প্রাইম টু 5 প্রাইম হবে তাতে কোনো সন্দেহ নেই। তার মানে আমরা যে প্রথম প্রাইমটা লিখিনি ডিএনএ এর, ওই কারণের জন্যই তো, কারণ আমি ঠিক করিনি তখন কোনটা কি হবে, মুছে দেওয়ার পর জানি না। তো এখন আমরা বুঝতে পারছি যে আঁকতে হবে এটা, যে এই স্ট্র্যান্ডটাকে আমরা 3 প্রাইম টু 5 প্রাইম, আর এখানে 3 প্রাইম, এখানে 5 প্রাইম দেব। বোঝা গেল কি হলো ব্যাপারটা? এখন দিয়ে দিলাম আমরা। তোমাদের কাছে কোনো ঝামেলা নাই, কেন বলছি, কারণ আমাকে তো স্টেপ বাই স্টেপ বোঝাতে হচ্ছে তোমাকে। তুমি যখন পরীক্ষায় লিখবে তখন তুমি একটা ছবিতেও কাজ কমপ্লিট করতে পারো, দুটো ছবিতেও কমপ্লিট করতে পারো। যদি একটা ছবিতেই মনে হয় কাজ কমপ্লিট করবো, তো তুমি তো এরকম ফাঁক করেই এঁকে রেখে দেবে, দিয়ে তো তুমি এখানে তোমার তো প্রাইম অনুযায়ী তুমি বসিয়ে দেবে, তাহলে কোনো সমস্যাই নেই। যদি মনে হয় সমস্যা বারবার আমি তো মুছে করে দিচ্ছেন, আমরা কি করবো, কোনো সমস্যা নাই। একটা বা দুটো ছবি তুমি দেবে, তাহলে ক্লোজ কমপ্লেক্সের, ওপেন কমপ্লেক্সের, সরি ক্লোজ কমপ্লেক্সের একবার একটা ছবি দিয়ে দিলে, তারপরে ওপেন কমপ্লেক্সের একটা ছবি দিয়ে দিলে, একদম ট্রান্সক্রিপশন করা অবস্থায়। হ্যাঁ, তো আর কোনো সমস্যা থাকলো না, একটা ছবি দিলেও কাজ হয়। এবার প্রশ্ন হলো যে রেপ্লিকেশন যেমন ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন তিনটে ফেজ ছিল, এখানেও তাই, ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন তিনটে ফেজ। এখন আপাতত ইনিশিয়েশন প্রায় শেষের দিকে, কারণ শুরু হয়ে গেছে, প্রসেসটা শুরু হয়ে গেছে। ইনিশিয়েশন মানে প্রারম্ভিক দশা, তাহলে শুরুটা হয়ে গেছে। এরপর ইলংগেশন জেনারেলি পরীক্ষায় কম আসে, কারণ ইলংগেশনে চলছে 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 এরকম কেস আর কি। তো ইলংগেশনে খুব বেশি বোঝার কিছু নেই। আবারও পরীক্ষা যেটা আসে সেটা হলো টার্মিনেশন, কি করে শেষ হচ্ছে সেইগুলো। রেপ্লিকেশন বলো, ট্রান্সক্রিপশন বলো, ট্রান্সলেশন বলো, তিনটের ক্ষেত্রেই ইনিশিয়েশন এবং টার্মিনেশন এগুলো বেশি ইম্পর্টেন্ট। বোঝা গেল? আচ্ছা চলো, এবার দেখো এখানে একটা বিষয় রয়েছে, সেটা হলো যখন এখানে এই রকমের ডিএনএ আরএনএ হাইব্রিড স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, এটা এখন হাইব্রিড স্ট্র্যান্ড, একটা এক কপি ডিএনএ এক কপি আরএনএ। তো এরা এরা কি করবে, এরা প্রথম দিকে প্রাথমিক অবস্থায় কি করবে, এরা নিজেদের মধ্যে যুক্ত থাকবে, ঠিক আছে, নিজেদের মধ্যে যুক্ত থাকবে, মানে বেস তো তৈরি করেছে, তাহলে বেস পেয়ারিংও আছে, ঠিক করে দিয়েছে ওরকম করে। কিন্তু ওই তো মানে ওর তো নয় ওটা, বেশিক্ষণ থাকবে না,
বোঝা গেল কি বললাম? যখন এখানে এ এর বদলে ইউ এসছে, জি এর বদলে সি এসছে, তখন তো ওরা বেশ পেয়ারিং করে করে চলে গেছে। তাহলে এখানে এখন যেমন আঁকা আছে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, কিন্তু বেশিক্ষণ এটা স্টেবল হবে না, যেহেতু একটা ডিএনএ একটা আরএনএ। সেজন্য কি হবে, খানিকক্ষণ পর যেটা হবে সেটা হলো এটাকে আমরা এখান থেকে ঝুলিয়ে দিলাম, এ ঝুলছে। প্রথম দিকে যেখানে চলছে কাজ, সেই জায়গাটাই শুধুমাত্র এরা পরস্পর যুক্ত থাকবে, এরা পরস্পর যুক্ত আছে। বাকি আরো তুমি এগিয়ে দাও খানিকটা, আরো এখান থেকে ঝুলিয়ে দাও, একই বিষয়। বোঝা গেল? সঙ্গে আরেকটি কাজ হবে, সেটা হলো বারবার মোছামুছি করতে হবে, কারণ আরএনএ পলিমারেজ তো কাজ করছে, সে তো আর এখানে বসে থাকবে না। সে কি করবে, পিছনের যে জায়গাটায় কাজ মিটে গেছে সেই জায়গাটায় কাজ মিটে যাওয়া অবস্থা আবার ওকে ছেড়ে রেখে কি হবে, গুটিয়ে দাও, ওর তো কাজ মিটে গেছে, তাহলে ওকে ওখান থেকে গুটিয়ে দিতে হবে, মানে আবারও ঠিক যেমন ছিল তেমন করে দিতে হবে। মানে বিষয়টা এরকম, জেরক্স সেন্টারে পিডিএফ ফাইল রাখা আছে, তুমি গিয়ে বললে এই স্যারের পিডিএফটা আমাকে দিন, বলা আছে, পিডিএফটা ওপেন করলো, একটা প্রিন্ট মারলো, পিডিএফ যেখানে তো জিন দরকার, জিনের ট্রান্সক্রিপশন দরকার, জিনের বহিঃপ্রকাশ দরকার, ডিএনএ খুলে নিল, রিডিং নিয়ে নিল, আবার পরের বার লাগবে, আবার খুললো, আবার নিল, আবার লাগবে। একটা লোক, একটা মানুষ ধরো 2 বছর বয়সে মাংস খাওয়া শুরু করেছে, 1 বছর বয়সে শুরু করে দেয় মাংস খাওয়া শুরু করেছে, আর পেপসিন টিপসিন ইরিপসিন এসব খরণ করা শুরু করেছে। আমি ধরে নিলাম সে 65 বছর পর্যন্ত মাংস খেতে পছন্দ করছে, তাহলে 65 বছর ধরে তার পেপসিন ট্রিপসিন ইরিপসিন এগুলো সিক্রেশন হয়, প্রতিবার হয়। তার মানে প্রতিবার ওটা রাখতে হচ্ছে, তাহলে প্রতিবার একবার করে খোলে, মাংস খেয়েছে, বার করে দাও, আবার জুড়ে গেল, আবার পরে 3 দিন পর মাংস খেয়েছে, আবার খোলো, আবার দাও, সয়াবিন খেয়েছে, চলো আবার খোলো, আবার দাও, এই কাজ চলতে থাকবে। তবে তোমাকে বুঝতে হবে যে যে জায়গাটুকুতে জিন আছে সেইটুকু খুলে একবার তার কপিটা মেরে দিয়ে আবার গুটিয়ে দেওয়া, এই হলো সিম্পল ব্যাপার একদম। ঠিক আছে, এটা হলো ট্রান্সক্রিপশন। তো পিছন দিকটা যেহেতু হয়ে গেছে, আমরা পিছন দিকটা গুটিয়ে দিলাম, ওইদিকে চলছে, তাহলে ওই দিকটা খানিকটা খুললেও খোলা যেতে পারে, না খুললেও খোলা যেতে পারে, আমাদের ঝামেলা বাড়িয়ে লাভ নাই, খুললাম না। ঠিক আছে, তার মানে এই জায়গাতে আপাতত সেন্স স্ট্যান্ডের কোনো কাজই নেই, কারণ সেটা নন টেমপ্লেট। ঠিক আছে, কোনো ঝামেলাও নাই। তুমি যদি ভাবো স্যার খোলা পড়ে থাকবে, তাহলে ওখানে এসএসবি প্রোটিন যোগ হয়েছিল, এখানে কিছু হবে না, এখানে হবে না, কারণ ও তো একা, এর সঙ্গে তো এ জুড়ে রেখে দিয়েছে, তাহলে ও তো ইচ্ছা করলেও পারবে না কারোর সঙ্গে জুড়তে, সুতরাং ওকে ফাঁকাই করে থাকতে হবে। তো যদি কোনো রকম ভাবনা চিন্তা হয় অ্যাপ্লিকেশনে, এসএসবি প্রোটিনের কাজ জানিছি আমি, যেগুলো জুড়ে দিতে হয়, নাহলে আবার জুড়ে যাবে, এখানে কোনো ঝামেলাই নেই, তো জুড়তেই পারবে না, কারণ এখানে তো এমআরএনএ লেগে আছে তার সঙ্গে, আর যতটা হয়ে যাচ্ছে ততটা তো জুড়েই দিচ্ছে, তাহলে এখানে ওইসব ঝামেলাও নাই। হয়ে গেল, চলছে 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 চলছে, ইলংগেশন চলছে, হ্যাঁ, যতটা জিন আছে ততটা সিনথেসিস করিয়ে নিল, আমরা ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা, প্রোমোটার সাইট কি সর্বদা আপস্ট্রিমে থাকে? অবভিয়াসলি প্রোমোটার সাইট তো আপস্ট্রিমই থাকবে, তুমি ধরে নাও প্রোমোটার সাইট সেই সাইট যেখানে পলিমারেজ এসে বসবে, পলিমারেজ বসার জায়গা, ধরে নাও মোটামুটি যে প্রোমোটার সাইট হলো পলিমারেজ বসার জায়গা, তাহলে সেইটা এটি রিচ বেস পেয়ারের জায়গা হবে, কারণ তাদের মাঝে ডাবল হাইড্রোজেন বন্ড আছে, তাহলে কাটতে সুবিধা হবে। আর সেই জন্য সেই জায়গাতে আমরা লিখেছি টি -35 বেস পেয়ারেরও একটা অপশন বইয়ে আছে, বেশি ঝামেলায় যেতে হবে না, -10 বেস পেয়ার খুব পপুলার। এবার তোমার প্রশ্ন হতে পারে যে স্যার দাঁড়ান দাঁড়ান একটা কথা, এই যে ডিএনএ তৈরি করা আছে, জিন দেওয়া আছে মাঝে মাঝে, আর প্রত্যেকটা জিনের এরকম -10 বেস পেয়ারে এটি রিচ বেস দেওয়া আছে, মানে হ্যাঁ, এটাই তো উপরওয়ালার খেলা, এটাই তো সৃষ্টিকর্তার খেলা, যে যেখানে সব জায়গাতে এরকমের তার প্রিবনা বক্স বা প্রোমোটার সাইটকে দেওয়া আছে, যাতে আরএনএ পলিমারে যখন বসে সহজে কাজটি করতে পারে। এটা কার কথা বলবে, মানে এটা কার ভূমিকা বলবে? হ্যাঁ, উপরওয়ালা ছাড়া কার ভূমিকা বলবে, যে এত এত জিন আছে, 35 থেকে 40 হাজার জিন মানুষের আছে, এবং সেখানে আমরা প্রত্যেকটা জায়গাতে এই ধরনের প্রোমোটার সাইট পাবো। মানুষের কথা বললাম, সমস্ত অর্গানিজমের সমস্ত জিনের সমস্ত প্রোমোটার সাইট আছে। ওকে, এবার এখানে এটা তো টাটার স্পেলিং না, টাটা কোম্পানির স্পেলিং না এটা, হ্যাঁ, তো সেই অর্থে এটা এটি রিচ বেস পেয়ার, সেটা বুঝতে পারছি, এটা টাটা বক্সই বলা হয়।
আর এটারই নাম হলো পিভনা বক্স। ঠিক আছে। আর আরেকজনের কোশ্চেন ছিল যে সর্বদা আপস্ট্রিমে থাকবে। অবভিয়াসলি আপস্ট্রিমে না থাকলে ওখানে তো শুরু হওয়ার জায়গা, তা শুরু কি পরে হবে? শুরু তো আগেই হবে না, তো আপস্ট্রিমেই থাকবে। যাকে এটা চলছে, এবার চলতে চলতে কি হলো বুঝলাম এগুলো। ধরো যখন জিনটা এইভাবে সিনথেসিস হতে 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 এমআরএনটা প্রায় শেষ জায়গায় পৌঁছে গেছে, মানে জিনটা এখানে শেষ, এরকম একটি জায়গায় পৌঁছে গেছে, তখন কিন্তু টার্মিনেশন হবে। আর টার্মিনেশন হয় দুই ধরনের। একটাকে বলা হয় রো ডিপেন্ডেন্ট পাথওয়ে, ডিপেন্ডেন্ট রো ডিপেন্ডেন্ট পাথওয়ে পাথওয়ে আর একটা হলো রো ইন্ডিপেন্ডেন্ট পাথওয়ে। দুটো সিস্টেমে এখানে কাজটা হয়, পাথওয়ে। আচ্ছা, এখানে এটাকে হেয়ারপিন লুপ ফরমেশনও বলা হয়, হেয়ারপিন লুপ ফরমেশন। খুব সহজ জিনিস, হ্যাঁ, আমরা যতটা জটিল করে ভাবছি তত জটিল নয়। বইয়ে পড়তে গিয়ে হয় জটিলতা বেড়ে যাচ্ছে, কিন্তু আদতে যদি আমি গল্প বলছি, সেই গল্প শুনে আমার মনে হয় না কারোর খুব একটা জটিল লাগছে। কি হবে এরপর দেখো। এখানে দুটো পাথওয়ে বলা আছে টার্মিনেশনের ক্ষেত্রে। তো প্রথম হলো রো ডিপেন্ডেন্ট পাথওয়ে। রো একটি প্রোটিন যে তৈরি হয় টার্মিনেশন ফেজে সে তৈরি হয়। জানে কি করে? এটা 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 সেল দ্বারা কন্ট্রোল হয়, যে কোন একটা জিন যখন শেষ হবহব হয়ে এসছে, এমআরএনএ সিনথেসিস প্রায় শেষের মুখে, তখনই এই যে রো প্রোটিন, সেই রো প্রোটিনটা এমআরএনএ এর 5' এন্ডটাকে ধরে নেয়, এমআরএনএ এর 5' এন্ডটাকে ধরে নেয়। এটা রো প্রোটিনটার কথা বলছি, রো প্রোটিনটার কথা বলছি, হ্যাঁ, রো প্রোটিনটার কথা বলছি না। 5' এন্ডে ধরে নিল। এইবার কি, এবার সেই দড়ি ধরে ধরে উপরে উঠছে আর কি। তাহলে রো প্রোটিন তারপরে জায়গা চেঞ্জ করলো, তারপরে আরো জায়গা চেঞ্জ করলো, আরো চেঞ্জ করলো। আর আমরা এখন একবারের জন্য ধরে রাখবো যে এখানে আরএনএ পলিমারেজ কাজ করছে। ঠিক আছে, ধরে রাখবো, একটু ছোট করে ধরে রাখলাম আরএনএ পলিমারেজ কাজ করছে। এই রো প্রোটিনটা যেতে যেতে যখনই আরএনএ পলিমারেজের সঙ্গে টাচ করবে, যখনই টাচ করবে তখনই আরএনএ পলিমারেজ সব ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। এটাই সিস্টেম। ও খুব ভয় খায় ওকে, মানে এরকমই সিস্টেম করা আছে। রো প্রোটিনটা যখনই আরএনএ পলিমারেজের সঙ্গে টাচ করবে, আরএনএ পলিমারেজ ছেড়ে পালিয়ে যাবে। দেখো আরএনএ পলিমারেজ সে ধরেছিল, সে বসাচ্ছিল, সে যাবতীয় কাজ করছিল। এবার সেই ভদ্রলোক যদি পালিয়ে যায় তাহলে কি হবে বলতে হবে। কি হবে? যেটা হবে সেটা হলো এরকম, যে যেটা এমআরএনএ তৈরি হচ্ছিল সেই এমআরএনএটা খুলে পড়ে গেল, 3' বসিয়ে দিলাম। আর ডিএনএটা তো প্রাথমিকভাবে তো সব ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, আর ও দেখছে রেখে কি করব, গুটি নিল। আমি আর ওটা করলাম না, কারণ আমাকে আবার মুছতে হবে নাহলে। ঠিক আছে, তাহলে এইরকম মতো ও গুটি নিল, ব্যাস কাজ শেষ। এই তো এমআরএনএ তৈরি হয়েছে। এটাকে বলা হয় রো ডিপেন্ডেন্ট পাথওয়ে, কারণ রো প্রোটিন এখানে সাহায্য করেছে, সেই জন্য একে রো নির্ভরশীল পদ্ধতি বলা হয়। ওকে, এবার নেক্সট হলো রো ইন্ডিপেন্ডেন্ট পাথওয়ে। সেটা কেমন? আর এখানে লেখা আছে হেয়ারপিন লুপ ফরমেশন। এখনকার মেয়েরা এই পিন ইউজ করে না তার চুল বাঁধতে, কিন্তু আগে এটা ছিল। এটাকে ইনভার্টেড সিকোয়েন্সও বলা হয়, কোনো কোনো জায়গায় দেখবে লেখা আছে ইনভার্টেড সিকোয়েন্স। এখানে জি সি রিচ বেস পেয়ার আছে। কি দেখাচ্ছি দেখো, এরকম এটাকে হেয়ার পিন বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? মানে এর ভেতরে খোপাটা থাকবে, চুলের পুরো গোছাটা এর ভেতর থাকবে, দিয়ে ওই গোছাটা নিয়ে পিনটা বসিয়ে দেওয়া হতো। আগে ছিল এই সমস্ত পিন আর কি, সেই অনুযায়ী নামটা এসছে এখানে হেয়ার পিন লুপ ফরমেশন। ঠিক আছে, মানে চুলের যে মেয়েদের চুলের যে গোছাটা হলো, সেই গোছাটার মধ্যে পিনটাকে বসিয়ে দেওয়া। তাহলে গোলটার মধ্যে পুরো চুলের গোছাটা থাকলো, আর এটা তাকে আটকে রেখে দিল ক্লিপের মতো করে, ব্যাস। এই জন্য এটাকে হেয়ার পিন লুপ বলা হয়। এখন বিষয় হলো এটা তৈরি হলো কোথায়। দেখো কোথায় তৈরি হলো, তাহলে এখানে রো নাই,
তাহলে মুছতে হলো আমাকে আবার একবার, যেহেতু রো ডিপেন্ডেন্ট নয় এটা। তাহলে এখানে যে এমআরএনএ তৈরি হচ্ছিল সেই এমআরএনএ তৈরি হতে হতে এরকম। এবার এখানে ওই যে বলছি না ইনভার্টেড সিকোয়েন্স আছে, সেই ইনভার্টেড সিকোয়েন্সের জন্যই এই কেসটা হলো। মানে এই যেখানে একটা লুপ আর একটা স্টেম দেখতে পাচ্ছ না, একটা লুপ দেখতে পাচ্ছ, একটা স্টেম দেখতে পাচ্ছ। যদি আমি একটু বড় করি তাহলে আরো দেখতে ভালো লাগবে। হ্যাঁ, স্টেম আর লুপ, বারবার তো এটা আমরা জেনেই রেখেছি, লুপ স্টেম হয় বিষয় বিভিন্ন জায়গায়। এই জায়গাগুলোতে যেখানে স্টেম হয়েছে না, সেই জায়গাতে জিসি রিচ বেস পেয়ার আছে। মানে এখানে, কারণ এখানে জি থাকলে এখানে সি আছে, এখানে সি থাকলে এখানে জি আছে, এখানে সি থাকলে এখানে জি আছে। এই যে স্টেমটা তৈরি হয়েছে, এই স্টেমটা ওই কারণের জন্য তৈরি হয়েছে। সেই জন্য এটাকে ইনভার্টেড সিকোয়েন্সও বলা হয়। ইনভার্টেড সিকোয়েন্স আছে সেই জন্য এখানে বেস পেয়ারটা হয়েছে, কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স আছে সেই জন্য এখানে উল্টানো বেস পেয়ার আছে। মানে গুলো তাই তো, তার জন্য এখানে লুপ স্টেমটা হয়েছে, আর লুপটা হলো ওই কাবাব মে হাড্ডি আর কি, ম্যাচ করে নাই। ওকে গোল করে দিয়েছি, মানে এখানে যে অংশগুলো আছে সেগুলো ম্যাচ করানোর অংশ নয়। হ্যাঁ, এখানে ম্যাচ করে না, এই পোর্শনটা ম্যাচ করে। বোঝা গেল? তাহলে এখানে হেয়ার পিন লুপ ফর্মেশন হবে। হবে কেন? তার কারণ এখানে বেস পেয়ারিং এর এমন ব্যাপার আছে যেখানে হেয়ার পিন লুপ হবে, হয় রো প্রোটিন কাজ করবে, আর যদি কাজ না করে তাহলে সেকেন্ড অপশন হেয়ার পিন লুপ ফর্মেশন হবে। এইবার তুমি ভেবে দেখো, যদি আমি এখানে আরএনএ পলিমারেজকে ইচ্ছা করে আরএনএ পলিমারেজকে ধরো এরকম ছোট করে দিলাম, এগুলো সবই দেখো আমাদের বোঝার সুবিধার্থে, কখনো ছোট করছি কখনো বড় করছি, বোঝার সুবিধার্থে। তাহলে এখানে ধরো এইটাকে আমরা বলছি যে আরএনএ পলিমারেজ। ওকে, এবার তুমিই বলো, মাঝখানে পাহাড়ের মতো এরকম করে দাঁড়িয়ে গেছে, যা কি করে যাবি এবার? মাঝখানে এই যে সামনে হেয়ারপিন লুপটা এরকম করে দাঁড়িয়ে গেছে, আর পিছনে আরএনএ পলিমারেজ, তাকে ইচ্ছা করে তুলনামূলক ছোট এঁকেছি, তাহলে ওকে পার করেও যেতে পারছে না। ও খানিকক্ষণ ট্রাই করবে, যখন এগুলো পারলো না, ধুর রইলো, আমি চললাম, এরকম কেস আর কি। মানে হেয়ারপিন লুপ ওকে সামনে এগোতে দেবে না, এটা হলো মূল কথা, যে হেয়ারপিন লুপ ওকে সামনে এগোতে দেবে না। এগোতে দেবে না তো কি করবে? খানিকক্ষণ ট্রাই করে পালালাম, চল এবার, যা পালিয়ে গেলাম আমি। আর আরএনএ পলিমারেজ পালালে কি হয় সেটা আমরা আগেই শুনলাম, কারণ ওই ছিল ধরে রেখে বেঁধে রাখার মতো, সবকিছু তৈরি করার মতো, ওই একাই ছিল। ও যখন পালিয়ে গেছে এর হালও সেই আগেকার মতোই হবে, খুলে গেল 3 প্রাইম 5 প্রাইম। এবং এবার আমরা নির্ভাবনায় ডিএনএটাকে আর না রেখে একদম পুরো নর্মাল করে দিতে পারি, ব্যাস হয়ে গেল এমআরএনএ সিনথেসিস। আগেটা ছিল রো ডিপেন্ডেন্ট পাথওয়ে, আর এখন হয়ে গেল রো ইন্ডিপেন্ডেন্ট পাথওয়ে বা হেয়ারপিন লুপ ফর্মেশন। ট্রান্সক্রিপশন শেষ। পলিমারেজ কি আগে থেকেই ওখানে বসে থাকে, না কাজ শুরু করার সময় বসে থাকে? অবভিয়াসলি যখন কাজ হবে তখন যাবে, নাহলে কেন যাবে? আরএনএ পলিমারেজ আগে থেকে কেন গিয়ে বসে থাকবে? তাহলে তো সমস্ত জিনের প্রমোটার সাইটে পলিমারেজকে বসেই থাকতে হয়, তাই না? এরকম করা হয় না। হ্যাঁ, মানে একটা পলিমারেজই সব, বলছি এক ধরনের পলিমারেজই বিভিন্ন জায়গায় কাজ করতে পারে, কাজের প্যাটার্ন একই এমন নয়। যে কোনো একটা ইনসুলিন তৈরির জিনে অন্য পলিমারেজ কাজ করছে, আবার তোমার গ্লুকাগন তৈরির জন্য অন্য পলিমারেজ কাজ করছে, একই পলিমারেজ কাজ করতে পারে। সুতরাং একই পলিমারেজ তো সব জায়গায় বসে থাকবে কেন? গিয়ে বসে থাকে না। যখন ট্রান্সক্রিপশন হবে তখন, আচ্ছা তুমি কি জেরক্স সেন্টারে গিয়ে বসে থাকবে, না যখন তোমার নোটটা দরকার আছে তখন জেরক্স সেন্টারে যাবে, না পিডিএফ ফাইলটা জেরক্স সেন্টারের লোকটা খুলে বসে থাকবে? সবগুলোই অপ্রাসঙ্গিক। তা তুমি যাবে, জেরক্স সেন্টারের লোকটা পিডিএফটা খুলবে, এক কপি বার করে দেবে, ও গুটিয়ে দেবে, তুমি বাড়ি চলে আসবে। তো অ্যান্সার সিম্পল, যখন দরকার পড়বে ট্রান্সক্রিপশনের তখনই একমাত্র আরএনএ পলিমারে যাবে, নাহলে যাওয়ার প্রয়োজন নেই। 2 নম্বর, তৌসিফের কোশ্চেন, ভালো কোশ্চেন। সেটা হলো, স্যার আপনি তো দেখালেন যে এখানে যেটা টেমপ্লেট আছে সেটা 3 প্রাইম টু 5 প্রাইম, সেই জন্য আপনি আরএনএটাকে তৈরি করে দিলেন 5 প্রাইম টু 3 প্রাইম। এবার যদি উল্টোটা থাকতো তাহলে কি হতো? কিছুই হতো না, উল্টো দিকে হতো। কিছু হতো না, উল্টো দিকে হতো। যেমন এটা, না না রিভার্স হবে না, রিভার্স ট্রান্সক্রিপশন পুরো আলাদা বিষয়, যেখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। হ্যাঁ, একদম না, উল্টো দিকে হচ্ছে বলে রিভার্স না, উল্টো দিকে মানে ওই উল্টো বলিনি আমি, উল্টো মানে বলছি এরকম। দেখো 3 প্রাইম টু 5 প্রাইম, তাহলে এতক্ষণ ধরে আমরা দেখছিলাম যে নিচেটার এমআরএনএ সিনথেসিস হচ্ছিল, কারণ এখানে ডাইরেক্টলি 5 প্রাইম টু 3 প্রাইম পাচ্ছিল।
ছিল, কোনো সমস্যা নাই। উপরটাতেও কোনো সমস্যা নাই। কেন? দেখো সাপোজ এই দিকটা আছে, তো তাহলে এই দিকটা আছে, ওই দিক থেকে যদি এদিকে দেখি তাহলে এই দিক থেকে 3' আছে। এই যে এইটা দেখো না তুমি, দেখো এখানে 3', তাহলে এখানকার যে নন টেমপ্লেট যাকে আমি ছাঁচ হিসেবে ব্যবহার করব, সে ওই দিক থেকে 3', এইদিকে 5' আছে। তারপরে তার তখন এই দিকে এমআরএনএটা তৈরি করে ছেড়ে দেবে। এখানে কোনো কোনো কেসই নাই। এর যখন এই দিকে তৈরি করে দিচ্ছিল, ওর তখন ওই দিকে তৈরি করছে। আর তুমি এটা ওটা ভাবছো কেন? আছে তো সেই সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজমের মধ্যে পড়ে, তো ওর ওই দিক থেকে যাওয়া যায়, এই দিক থেকে আসাও তাই, একই বিষয়। তাহলে যখন ওই স্ট্যান্ডে জিন আছে তখন এই দিকে চলে গেল, আর যখন এই স্ট্যান্ডে জিন আছে তখন ওই দিকে এলো। গল্প একই, একই গল্প। তুমি যা যা বললাম সেম সেম হবে, ওই স্ট্যান্ডে হবে। তখন ওটাকে আমি সেন্স লিখেছিলাম, এটাকে তখন সেন্স লিখবো বা নন টেমপ্লেট লিখবো, তখন এটাকে অ্যান্টি সেন্স লিখবো এবং টেমপ্লেট লিখবো। বাকি সমস্ত বিষয় এক। ঠিক আছে? তাহলে কোন প্রাইম থেকে কোন প্রাইমে জিন আছে এটা আমাদের কাছে কোনো সমস্যার বিষয় না, কারণ যে কোনো দিকে এটা হতে পারে। মানে যে কোনো দিকে হতে পারে মানে কি, টেমপ্লেট সবসময় 3 to 5ই থাকবে, আর যেটা তৈরি হবে সেটা 5 to 3, সেই অ্যাঙ্গেলে ও সাজিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, সরি একটা জিনিস বলতে ভুলে গেছি। সেটা কি? দেখো এখানে দেখো অ্যাপো এনজাইম আর কোফ্যাক্টর দিয়েছিলাম, সিগমাকে বলেছিলাম কোফ্যাক্টর। এখানে যখন গেল তখন গিয়ে বসলো, দিয়ে ক্লোজ কমপ্লেক্স হয়েছিল, মনে পড়ছে? এবার যখনই ও টেমপ্লেটকে মানে যখনই ও ডিএনএ স্ট্র্যান্ড দুটোকে খুলে দিল না, তখনই ওর কাজ শুরু হয়ে গেছে। আর কাজটা শুরু করে দেওয়া পর্যন্ত দায়িত্ব সিগমা ফ্যাক্টরের। মানে কাজ মিটে গেলেই সিগমা ফ্যাক্টর ওখান থেকে রিলিজ করে যাবে। বাকি সব যা বলেছি তাই আছে, শুধু সিগমা ফ্যাক্টরকে রিলিজ করবে বলা হয়নি। কাজ শুরু হয়ে যাওয়ার পর, ইনিশিয়েশন হয়ে যাওয়ার পরই যখন ওপেন কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, তখন সিগমা ফ্যাক্টর ওখান থেকে রিলিজ করে যাবে। ঠিক আছে? এটা শুধু অ্যাড করতে হবে।